জনগণের পাল্স বুঝে সিদ্ধান্ত নেবে বিএনপি, বলছেন গয়েশ্বর। এদিকে মোদির হুমকির পর পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি। জানাবো সাহস নিয়ে হতবাক নেটিজেনরা, এক অঙ্গে কত রূপ, পল্টিবাজ মমতাজের যত অপকর্ম। এবং সর্বশেষ জানাবো ছাত্রদল নেতা সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার চায় ইসলামী আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের পালস বুঝে সিদ্ধান্ত নেবে বিএনপি, বলছেন গয়েশ্বর। আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন না হলে বিএনপি কি করবে এমন প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জনগণের চোখ মুখের ভাষা ও পালস বুঝে সিদ্ধান্ত নেবে তার দল। একটি জাতীয় দৈনিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জুনে নির্বাচন হবে তার নিশ্চয়তা কি? নির্বাচনের পদ্ধতিগত বিষয়ে এখনো সরকার জাতির সামনে কিছু পরিষ্কার করছে না। প্রধান উপদেষ্টা এক কথা বলেন আর উপদেষ্টাদের কেউ কেউ ও প্রেস সচিব বলেন আরেক কথা। কার কথা সঠিক তা নিয়ে জনগণই বিপদে আছে। বিশ্বাস করতে কষ্ট হয়, আবার অবিশ্বাস করতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে পারস্পরিক প্রেক্ষাপট, অবস্থান এবং জনগণের চোখ মুখের ভাষা ও পালস বুঝে সিদ্ধান্ত নিয়ে বিএনপি, বলেন গয়েশ্বর রায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখন চরম পরীক্ষার মধ্যে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ওনার আগমনটা যেমন হয়েছে, প্রত্যাবর্তন যদি তেমন না হয় তাহলে জাতির কি হবে? নির্বাচন নিয়ে তার দলের প্রস্তুতি কেমন এই প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের তফসিল না দেওয়ায় আমরা পদ্ধতি বা প্রক্রিয়াগত প্রস্তুতিতে যেতে পারছি না। ৩০০ আসনে যারা নির্বাচনে সহজে জয়লাভ করে বেরিয়ে আসতে পারবে তাদের সিলেক্ট করাই বাকি রয়েছে। সারা দেশে বিএনপির কমপক্ষে ৩,০০০-এর বেশি মনোনয়ন প্রত্যাশী রয়েছে, ফলে বিএনপি নেতাকর্মী বেশি, তাই প্রতিযোগিতা ও কোন্দলও বেশি। বিএনপি ভালো না মন্দ তা বিচার করবে জনগণ। একক নাকি জোটবদ্ধ নির্বাচন করবে বিএনপি, তাও স্পষ্ট করেন গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, মূল অপোজিশন দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। জোটগতভাবে নির্বাচন করব এই প্রতিশ্রুতি এখনই দিতে পারছি না। জোট হবে কিনা এটা ভাবার সময়ও আসেনি, কিন্তু বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সংস্কার প্রশ্নে জামায়াত এনসিপির সঙ্গে বিএনপির মতানৈক্য সম্ভাব্য কি পরিণতি পেতে পারে এমন জিজ্ঞাসায় তিনি বলেন, দেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিবেচনা করে সবকিছু করতে হবে। ছাত্ররা নতুন দল এনসিপি গঠন করেছে, আন্দোলনে যথেষ্ট অবদান রেখেছে এবং সাপোর্টও পেয়েছে। তবে এটা ধরে রাখার দায়িত্ব তাদের। আন্দোলনের সময় লাখ লাখ লোক এসেছে, এখন তাদের মিটিং মিছিলে কতজন আসে তাদের ভাবতে হবে। একটা খেলায় জয়লাভ করেছে তার মানে সব খেলায় জয়লাভ করবে তা কিন্তু নয়। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো। বিএনপির সঙ্গে কোন দেশের কেমন সম্পর্ক সেটি ব্যাপার না। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ভালো হলে জনগণ লাভবান হয়। বিএনপির ফরেন পলিসিতে বন্ধুত্ব সৃষ্টি ও রক্ষা করার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। বিএনপি দেশ ও জাতীয় স্বার্থ সবার আগে দেখবে। তবে ভারত আমাদের সঙ্গে যতটা না কথা বলে তার চেয়ে বেশি কথা বলে জামায়াতের সঙ্গে। গ্লোবাল পলিটিক্সে কারোর সঙ্গে শত্রুতা করে কোনো রাষ্ট্র সুবিধা করতে পারে না। সারা দেশের মানুষ ভারত বিরোধী হয়েছে, কিন্তু কখনো কখনো রাষ্ট্র কৌশলগত কারণে কাউকে গুরুত্ব কম দেয়, আবার কাউকে বেশি দেয়, যোগ করেন গয়েশ্বর রায়। নির্বাচন ও সংস্কার ইস্যুতে এক সময় রাজনৈতিক মিত্র জামায়াত প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, বিএনপির কাছে মানুষের প্রত্যাশা বেশি, তাই ঢিলটা সবাই আমাদের দিকে বেশি মানে। নির্বাচন ও সংস্কার নিয়ে সবার আলাদা কৌশল ও পথচলা ভিন্ন থাকবে, স্বাভাবিক। তবে আমরা চেষ্টা করছি দেশের সুষ্ঠু নির্বাচন পর্যন্ত জামায়াত সহ সবাইকে এক জায়গায় রাখার। বিভেদপূর্ণ রাজনীতি নিয়ে সতর্ক বাণী উচ্চারণ করে তিনি বলেন, যতটুকু ধৈর্য কৌশল নিয়ে শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি তার চেয়ে দ্বিগুণ ধৈর্য কৌশল নিয়ে বাকযুদ্ধ বন্ধ করে গণতন্ত্র দাঁড় করাতে পারলে সবকিছু ব্যর্থ হয়ে যাবে। মোদির হুমকির পর পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি। পেহেলগাম ইস্যুতে টানা 2 সপ্তাহের বেশি উত্তেজনা সংঘাতের পর ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে আবারও হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রয়োজনে আবারও পাকিস্তানের সীমানায় হামলা চালাতে ভারত। মোদীর এমন হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের উপর ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। মোদী তার ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, যদি ভারতের উপর আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তাহলে সীমান্তে সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবে ভারত। এক্ষেত্রে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে লাভ হবে না। মোদীর এই মন্তব্যের পর এর প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর ভাষণের সমালোচনা করে বলেছেন, মোদীর বক্তব্য উস্কানিমূলক। যখন এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তেজনা বৃদ্ধিকে নির্দেশ করে। পাকিস্তান বর্তমান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা
সহিংসতার দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত হবে, প্রতিঘাত তত কঠিন হবে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ভারতকে খোঁচা দিয়ে বলেছেন, পাইলটদের সাহস না থাকলে রাফাল যুদ্ধ বিমান দিয়েও কিছু হবে না। ভারত আঞ্চলিক আধিপত্য দেখাতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ওই মুহূর্তে পাকিস্তান আঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থায় রয়েছে। পাকিস্তানি সাহসী সেনারা জানে কিভাবে দেশের সম্মান রক্ষা করতে হয়। সাহস নিয়ে হতবাক নেটিজেনরা, এক অঙ্গে কত রূপ, পোল্টিবাজ মমতাজের যত অপকর্ম। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন ফ্যাসিস্ট হাসিনা দলের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনা দলের এমপি হয়ে অবৈধভাবে গড়েছেন টাকার পাহাড়। একটি নয়, দুটি নয়, করেছেন বিয়ের হ্যাট্রিক, এরপরও টেকেনি তার সংসার। ফ্যাসিস্ট মমতাজের অপকর্মের ফিরিস্তি যেন বলে শেষ করার মতো নয়। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ। সম্প্রতি তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসতে থাকে মমতাজকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছেন এক ত্রাসের রাজত্ব। 500 শতাংশ জমির ওপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ। শুধু তাই নয়, নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ, ঢাকায় একাধিক বাড়ি। 2টি হাসপাতালও নির্মাণ করেছে মমতাজ। দেশের বাইরেও মমতাজের সম্পদের তথ্য পাওয়া যায় লোকমুখে। মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরামপুরের বালুমহল সহ তার এলাকায় প্রতিটি বালুমহল রেখেছিল নিজের নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার পোষা ক্যাডার বাহিনী দিয়ে করত হত্যাগুম। ফ্যাসিস্ট মমতাজ যেন ছিলেন এই এলাকার এক মূর্তিমান আতঙ্কের নাম। পারিবারিক জীবনেও রয়েছে ফ্যাসিস্টের অহরহ এলোমেলো কর্মকাণ্ড। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ের চর দুর্গাপুর গ্রামে 1974 সালে তার জন্ম। বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। বাবার সাথে গ্রামে গান করে যা টাকা পেত তা দিয়ে চলতো তাদের সংসার। মমতাজ বাউল সম্রাট রশিদ সরকারকে প্রথম বিয়ে করেন, সেটি টেকেনি। এরপর মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সাথে ঘর বাঁধেন। এই সংসারে থাকতেই পরকীয়ায় লিপ্ত হন তার হাসপাতালেরই এক ডাক্তারের সাথে। আগের সংসারের ইতি টেনে বিয়ে করেন সেই ডক্টর মঈন হাসান চঞ্চলকে, কিন্তু সেটিও টেকেনি শেষ পর্যন্ত। সংসদ জীবনে ভাঙা গড়ার খেলায় মত থাকলেও রাজনীতির খেলায় ঠিকই জিতে যায় মমতাজ। জানা যায়, প্রথমে বিএনপিতে যোগ দিতে চাইলেও সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এই ফ্যাসিস্ট। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য। তেলবাজির গান ও চটুল কথাবার্তা দিয়ে দলের প্রধান শেখ হাসিনার কাছে মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদ নির্বাচনের টিকিটও। আওয়ামী লীগের 2বারের সাবেক এই সংসদ সদস্য ফ্যাসিস্ট হাসিনাকে সংসদেও গান গেয়ে শুনিয়ে তৈলমর্দন করতেন নিয়মিত। আর বিরোধী দলকে নিয়ে করতেন নানা হাসি ঠাট্টা আর মশকরা। প্রথমবারের মতো 2008 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। এরপর টানা 2বার নৌকা টিকিটে হন সংসদ সদস্য। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। এরপরও বসেছিলেন না এই ফ্যাসিস্ট। ফেসবুকে নানা সময় সরব দেখা যেত তাকে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে রিমান্ডে। এখন 24-এর গণফুতানের সময় হত্যা মামলার এই আসামি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।